ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ২,০০০ সরকারি কর্মকর্তার বরাতে বলছে রয়টার্স। তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইইউ। প্রার্থিতা নিয়ে চতুর্থ দিনের আপিল শুনানিতে ৫৩ আবেদন মঞ্জুর। দ্বৈত নাগরিকত্ব আইন পুনর্বিবেচনার তাগিদ বিএনপির। সাভারে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি। গণহত্যায় সহায়তাকারী ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। নাগরিক বান্ধব রাষ্ট্র কাঠামো পরবর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, বললেন দেবপ্রিয়। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ২,০০০ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন। এদিকে ওয়াশিংটন সামরিক অভিযান চালালে পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ২,০০০ মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় সন্ত্রাসীরা দায়ী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ইরানকে পরীক্ষা করতে চাইলে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। আব্বাস দাবি করেন, তার দেশের সামরিক প্রস্তুতি অনেক বেশি ও বড় আকারের। ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের নৃশংস দমনপীড়নের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত বলে জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। এদিকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে জড়িত দেশগুলোর উপর নতুন করে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন তিনি। অন্যদিকে বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনো মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ তথ্য জানান। ঐশী আলম, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আবেদনের বিপরীতে ৫৩টি মঞ্জুর করেছে ইসি। এদিন ঋণ খেলাপির অভিযোগে যশোর ৪ আসনের বিএনপির প্রার্থীর আপিল নামঞ্জুর হয়। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবির ৮ প্রার্থী। এছাড়া জামাতের ৩ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন প্রার্থী। নামঞ্জুর হয়েছে ১৭টি আবেদন। ৭০টি শুনানির বিপরীতে প্রার্থীতে ফিরে পাওয়ার তালিকায় আছেন জামায়াতের ৩, সিপিবির ৮ প্রার্থী। ছেলের স্বতন্ত্র প্রার্থিতা টিকে গেলেও নামঞ্জুর হয়েছে যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের আবেদন। একটা কোম্পানিতে শুধু ফিলান্থ্রপিক্যাল কাজে একটা সিগনেচার করেছিলাম মাত্র। যাই হোক, সেটা ওভারকাম হয়ে গেছে। আমাদের মাননীয় নির্বাচন কমিশন ওনারা বুঝতে পেরেছেন এবং আমার মনোনয়ন পত্র বৈধ বলে তারা ঘোষণা দিয়েছেন। কমিশনের কাছে যে আপিল করেছিলাম সেই আপিল আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আমরা বাংলাদেশের এই দুর্বৃত্তায় যে রাজনীতি তার বিপরীতে আমরা আশা করি আমাদের যে কমিউনিস্ট পার্টি, আমাদের বাম গণতান্ত্রিক ফ্রন্ট, আমাদের যুক্ত ফ্রন্ট আগামী নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনার জন্য স্ব এলাকায় কাজ করব। ৫ই আগস্ট পর্যন্ত এই সময়ে বিভিন্ন টকশোতে এই আন্দোলনের পক্ষে অত্যন্ত সরব ভূমিকা আমি রেখেছিলাম, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলাম। এই আন্দোলনের পক্ষে জিএম কাদের সংসদে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। এদিকে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর আবেদন নামঞ্জুর হয়েছে। কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি
যে দেশের সংবিধানে যেখানে বলা আছে যে কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলেই তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন। গণভোটে বিএনপির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম খান। সরকারের তরফ থেকেও প্রচারণা চলছে, সেটা যদি অন্যায় না হয় অন্য কারো বললে অন্যায় হবে কেন? MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছেন দেশের মানুষ। চায়ের আড্ডা থেকে শুরু করে হাটঘাট সবখানেই ভোটের হাওয়া। এ নিয়ে জানাতে গোপালগঞ্জ থেকে এই মুহূর্তে যোগ দিবেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। গোপালগঞ্জের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বীদের অবস্থান এবং জনগণের ভাবনা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই সংসদ নির্বাচনের গোপালগঞ্জে কিন্তু 3টি সংসদীয় আসন রয়েছে। আসনগুলোতে কিন্তু ছড়িয়েছে নির্বাচনের উত্তাপ। এখানে বিএনপির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত, এনসিপি, খিলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। গোপালগঞ্জ 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সেলিমুজ্জামান সেলিম। তার পাশাপাশি কিন্তু তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। এছাড়াও গোপালগঞ্জ 2 আসনে কিন্তু বিএনপির প্রার্থী রয়েছেন ডাক্তার KM বাবর। এখানেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তবে এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। এবং গোপালগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন SM জিলানি। সেখানে কিন্তু রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম দাঁড়িয়া সহ স্বতন্ত্র প্রার্থীরা। যদি গোপালগঞ্জের নির্বাচনী হালচাল বলি, সাধারণ মানুষ কিন্তু মুখিয়ে আছে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। গোপালগঞ্জের 3টি আসনে মোট 38 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গত 3 জানুয়ারি তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 12 জন প্রার্থীর মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে ইতিমধ্যে গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং গোপালগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল কিন্তু তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। গোপালগঞ্জের যে নির্বাচনকে ঘিরে চায়ের দোকান সহ বিভিন্ন স্থানেই এখন নির্বাচনের উত্তাপ এবং নির্বাচনী আলোচনা। সব মিলিয়ে গোপালগঞ্জে কিন্তু প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে যোগাযোগের চেষ্টা করছে। এই ছিল গোপালগঞ্জ থেকে নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চুয়াডাঙ্গায় আটকের পর জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়েছেন। আর জান্নাতের কথা বলে যারা ভোট চায় তারা জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর 1 সংসদীয় আসনের জাতীয় পার্টি জেপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এ সময় নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। দীর্ঘ 17 বছরের আমার নির্যাতিত নিপীড়িত যে সমস্ত নেতা কর্মীরা রাজপথ থেকে আজকে স্বৈরাচারকে হটিয়ে এই বাংলাদেশে আপনাদের জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে, তাদেরকে সেনাপতি মানবেন। বাংলাদেশের প্রতিটি মানুষ আমার মনে হয় চিন্তা করবেন যে এই জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। আপনারাও সেই পথে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করে বলেন, নানা অপপ্রচার আর উপহার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে একটি দল। আমরা কোথাও কোনো প্রচারণাও যাইনি। ওনারা উপহার দিচ্ছেন,
ওনারা ওয়াজ করছেন দাঁড়িপাল্লাকে ভোট দিলে। এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে পতিত ফেসিবাদ ফিরে আসবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। দেশ গড়ার পরিকল্পনা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে আবার ফ্যাসিস্ট সরকার, যেটাকে বলে ফ্যাসিস্ট সরকার আবার আসবে। আবার কিন্তু বাংলাদেশ একটা আগ্রাসী শক্তির একটা জায়গা হিসাবে পরিচিত হবে। এদিকে আটকের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি এ দাবি জানান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে সাভারে ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 15 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়াও কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করা হয়। এদিকে গণহত্যার সহযোগিতার জন্য সালমান এফ রহমান, একে আজাদ সহ 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 2024 সালে জুলাইয়ে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার 15 আসামির বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিকে কুষ্টিয়ায় 6 জন হত্যার মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ হয় নবম সাক্ষীর জবানবন্দি। পুলিশ কনস্টেবল মাসুদ রানার জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 21 জানুয়ারি। অন্যদিকে 24-এর 22 জুলাই শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা শীর্ষ 25 ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সালমান এফ রহমান, একে আজাদ, মাহবুব আলম, নজরুল ইসলাম মজুমদার, বজলুর রহমান সহ শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নাম রয়েছে। পরে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। প্রসিকিউটর গাজী MH তামিমও জানালেন অভিযোগ গ্রহণের কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয়েছে। আজকে সেই অভিযোগটি আমরা গ্রহণ করেছি। গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। এছাড়াও রামপুরায় কার্নিশে যুবককে গুলি করে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন হবে 25 জানুয়ারি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোয় পে স্কেল দিতে কমিশন কাজ করছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে এই সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা তা কমিশন রিপোর্টের উপর নির্ভর করবে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র ইস্যুতে বাংলাদেশ জ্বালানি তেলের মূল্যের উপর কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানিয়েছেন। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির 2টা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি, আরেকটা হলো ওই 2টা দিকে একটা কনফ্লিকশন করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আগারগাঁয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপে তিনি বলেছেন এসব কথা। আর সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব রাষ্ট্রকাঠামো রূপান্তরই আগামী সরকারের বড় চ্যালেঞ্জ। মনিরুল ইসলামের প্রতিবেদন।
মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা। কিন্তু জাতি গঠনের 5 দশকে অনেক উত্থান পতন হয়েছে। আশা নিরাশার দোলাচলে ছিল প্রত্যাশার নানান বাঁক, কিন্তু এসব যেন শুধুই সংবিধান নামক রাষ্ট্রীয় পুস্তকেই সীমাবদ্ধ। এমন বাস্তবতায় দেশ আজ বহুমুখী চ্যালেঞ্জে নিমজ্জিত। বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের রয়েছে সীমাহীন প্রত্যাশা। তাই এ নির্বাচনকে সামনে রেখে নাগরিক প্ল্যাটফর্ম প্রকাশ করে নাগরিক ইস্তেহার, যেখানে উঠে এসেছে রাষ্ট্র কাঠামো রূপান্তরের নানান মতের বহিঃপ্রকাশ। ন্যায়, সাম্যের নীতি এবং এই চিন্তাগুলোকে আমরা 10টি বড় বড় এলাকাতে ভাগ করেছি। জনগুরুত্বপূর্ণ এমন আয়োজনে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। 10% সময় ব্যয় হয়েছে আইন নিয়ে আলোচনায়, আর 19% সময় ব্যয় হয়েছে সরকারের প্রশংসায়। আমরা যে কমিটমেন্ট করেছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। বাংলাদেশের সংসদে যে তরুণরা যেতে পারে, এটা দেখিয়ে দেশের অন্যান্য প্রান্তের তরুণদেরকে আরো বেশি করে উজ্জীবিত করা। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দিন বদলের সনদের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ, আর সাংবিধানিকভাবে মানুষের অধিকার আটকে রাখার অভিযোগ করেন তাসনিম জারা। যে যার জবাবদিহিতা নেবে সেই তাকে নিয়োগ করছে, তাহলে এখানে জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল থাকছে। গত 17 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছিল বা স্বৈরাচার হয়েছিল, তাদের যে ইস্তেহার ছিল দিন বদলের কর্মসূচি, একটা অসাধারণ কর্মসূচি ছিল, কিন্তু জনগণ তো প্রতারিত হয়েছে। এদিকে দুর্নীতিকে লাল কার্ড দেখানোই তাদের মূল এজেন্ডা বলে জানিয়েছেন জামাত নেতা সাইফুল মিলন। চাঁদাবাজিকে, দখলদারিত্বকে, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই, যেটা আমাদের ইস্তেহারে 1 নম্বর বিষয় থাকবে। তবে বিএনপির মূল ফোকাস হবে গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে সকলেই হবেন দেশের অর্থনীতির সমান অংশীদার। অর্গানাইজড গ্রুপের ইকোনমি থেকে সরে এসে আমরা চাচ্ছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির স্লোগানটা এই জন্য আসছে যে কি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক একটা দেশের উন্নয়নে, অর্থনীতিতে তার পার্টিসিপেশন থাকার সুযোগ সৃষ্টি করতে হবে। আমির খসরু বলেন, বিএনপি চায় জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে অগ্রাধিকার পাবে সুশাসন। সিভিক পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিন্ন মতের বাইরেও সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা আর বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতেই সবাইকে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। কোন সরকার একা কোনো কিছু সমাধান দিতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন, তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। এদিকে বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়। জবাবে কিয়াও সো মোয়ে বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমার কোরআনে খতম আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে এই দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী ও অঙ্গ সংগঠন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট 3 আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক 22 জানুয়ারির পর জেলা উপজেলা পর্যায়ে নেতাদের নিয়ে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ঘোষণা দেন। কোটি মানুষ যার জানা যায়, জাতিসংঘ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বেগম খালেদা জিয়ার জন্য তারা শোক বার্তা দিয়েছে। আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে, যে কোনো সময় আমার দৌড়, আমি যদি খোদা নির্বাচিত না হই, তারপরেও আপনারা আমার সাথে, আপনাদের যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা আমার সাথে আসতে পারেন, কথা বলতে পারেন। খেলার খবর ক্রিকেট। আইসিসির অনুরোধ সত্ত্বেও টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার ক্ষেত্রে অনড় বিসিবি। এই সিদ্ধান্তের বিষয়টি আইসিসিকে আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য অনুরোধ করা হয় বিসিবির পক্ষ থেকে। দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজু আলাউদ্দিনের রিপোর্ট।
টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতের বাইরে অন্য কোনো নিরপেক্ষ দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি আবারও আইসিসির কাছে জানানো হয়েছে। দুপুরে আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিসিবি। না কোনো কঠোর না, আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসন্ন বিশ্বকাপে ম্যাচ খেলতে ভারতে না যাওয়ায় আগের সিদ্ধান্তই বোর্ড অটল রয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ করা হয়েছে। এর আগেও বিসিবি নিরপেক্ষ বা তৃতীয় দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ বৈঠকেও সেই অবস্থান পুনরায় তুলে ধরা হয়। এদিকে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু অনেক আগেই চূড়ান্ত হওয়ায় বড় ধরনের পরিবর্তন বাস্তবায়ন করা কঠিন। এ কারণেই তারা বাংলাদেশের প্রতিটি সিদ্ধান্ত পুনর্বিবেচনায় অনুরোধ জানিয়েছে। তবে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি। বিসিবি ও আইসিসি জানিয়েছে, আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খোঁজার চেষ্টা চলছে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত 2000 সরকারি কর্মকর্তার বরাতে বলছে রয়টার্স। তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইইউ। প্রার্থিতা নিয়ে চতুর্থ দিনের আপিল শুনানিতে 53 আবেদন মঞ্জুর। দ্বৈত নাগরিকত্ব আইন পুনর্বিবেচনার তাগিদ বিএনপি। সাভারে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 9 ফেব্রুয়ারি। গণহত্যায় সহায়তাকারী 25 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। নাগরিক বান্ধব রাষ্ট্র কাঠামো পরবর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, বললেন দেবপ্রিয়। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।